ভোট বানচালে অর্থ ঢালছে আন্তর্জাতিক মহল। মানবাধিকার সংস্থার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের সমর্থন। গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দৃশ্যমান বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। দেশি বিদেশি যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি। খাগড়াছড়ির পথে পথে সহিংসতার ক্ষতচিহ্ন। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো জনপদ। মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বাড়ল হজের খরচ। সাধারণের ২৭, বিশেষে ৫১,০০০ টাকা বৃদ্ধি। প্রথমবার সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা, ব্যয় হবে ৫,১০,০০০। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী তিথিতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান আন্তোনিও গুতেরেস। এদিকে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন বানচাল করতে আন্তর্জাতিক কিছু মহল অর্থ খরচ করছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের দেয়া প্রাতরাশ সভায় যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। তাদের মধ্যে নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা গুতেরেসের সমর্থন চান। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়ে মহাসচিব বলেন, নির্বাচন ও সংস্কার কাজে সহায়তা দেবে জাতিসংঘ। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। এর আগে সকালে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডি সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রধান। এ সময় আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা চান ডক্টর ইউনূস। বলেন, নির্বাচন বানচাল করতে আন্তর্জাতিক মহল অর্থ বিনিয়োগ করছে। পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যাদের সাথে বসেন তাদেরকেও এটা জানাচ্ছেন। এদিন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা, মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এবং ইউএনএইচসিআর এর হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বাংলাদেশের নির্বাচনের কথা বলে আসছেন, কিন্তু এই প্রথম তার কণ্ঠে শঙ্কা প্রকাশ পেল। খোদ সরকার প্রধান বললেন, নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো অনেক চ্যালেঞ্জ বিদ্যমান এবং এ নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে তিনি আগামী ফেব্রুয়ারিতেই যে বাংলাদেশের নির্বাচন করতে চান তা আবারও ব্যর্থহীন কণ্ঠে বিশ্ব নেতাদের জানিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সময় সংবাদে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে অনুসন্ধানী প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার জান্তা বাহিনীর দমন পীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরল জাতিসংঘ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটু রিপোর্ট। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গত ৮ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সফরসঙ্গী ৬ রাজনৈতিক নেতাও। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানাবেন সরকার প্রধান। আমরা চাই যে রোহিঙ্গারা অধিকার এবং নিরাপত্তার সাথে তাদের দেশে ফেরত যাবে। অত্যন্ত জটিল একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর, কালকে পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ তো একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায় এ বিষয়ে সজাগ থাকবে বাংলাদেশ। সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করবো যে আমরা যেটাকে যেভাবে দেখি সেটাকে যেন তারাও সেইভাবে দেখে। আমরা আশা করি যে অনেকখানি আমরা একমত হতে পারবো। এদিকে সম্মেলনের আগে সোমবার জাতিসংঘের উদ্যোগে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রোহিঙ্গা মুসলমানদের উপর জাতিগত নিধনের ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এ সময় বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গার ঢল নামে। রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপাক্ষিক তো নয়, এমনকি জাতিসংঘের কোনো উদ্যোগও এখন পর্যন্ত কাজে আসেনি। এই অবস্থায় মঙ্গলবারের উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনা কতটুকু ফলপ্রসূ হয় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টি তার উপরই নির্ভর করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘে প্রধান উপদেষ্টার আহ্বান সংকট সমাধানে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এদিকে রাজনীতিকদের ডক্টর ইউনূসের সফর সঙ্গী করার উদ্যোগ দলগুলোকে এক জায়গায় আনতে ভূমিকা রাখতে পারে বলে মত রাজনীতি বিশ্লেষকের, যা আগামী দিনে ইতিবাচক প্রভাব ফেলবে নির্বাচনী রাজনীতিতে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। সংস্কার আর নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্কে দেশের রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী অবস্থানে। পরস্পর বিরোধী বক্তব্যের ফলে ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েও সংশয় জনমনে। মোহাম্মদ ইউনূস দেশে যখন এই অবস্থা, বাইরে তখন ভিন্ন চিত্র। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সরকার প্রধানের এই বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ডক্টর ইউনূসের সফর সঙ্গী বিএনপি, জামাত, এনসিপি নেতারা। আমাদের কোন রকমের সংশয় নেই, উই আর কনভিন্সড যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস। আমাদের যেটা আছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। নিউ ইয়র্কে দলগুলোর প্রায় অভিন্ন এই অবস্থান কি ধরনের প্রভাব ফেলবে সামনের দিনগুলোতে, এমন প্রশ্নে বিশ্লেষকরা মনে করেন এর প্রতিফলন ঘটতে পারে দেশের সামগ্রিক রাজনীতিতে। তারা রাজনীতি করেন, তাদের ওই ম্যাচুরিটি তো নিশ্চয়ই আছে যে আমরা চাইলেই সবকিছু আমাদের মতো করে হবে, এটাও তো ঠিক না। মনে হয় যে সবার মধ্যে একটা চেঞ্জ হয়তো আসছে বিদেশে গিয়ে, বা সেখানে হয়তো ইউনূস সাহেব উনি হয়তো ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে একটা জায়গায় হয়তো তিনি তার দিকে নিয়ে আসতে পেরেছেন। এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যে উল্লেখযোগ্য অংশ জুড়েই ছিল রোহিঙ্গা ইস্যু। এর রাজনৈতিক সমাধানে মিয়ানমার সরকার ও রাখাইনের অন্যান্য অংশীজনদের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস, যা রোহিঙ্গা সংকট সমাধানে সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপ, স্যাংশন হতে পারে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে এক ধরনের পলিসি হতে পারে, এবং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোর্ট বা জাস্টিস সিস্টেমকে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভলি ব্যবহার করা। আমার মনে হয় তিনি এই চাপটাই
বড় করে তুলে ধরেছেন। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন, যেখানে অগ্রাধিকার পাবে তহবিল সংগ্রহ। সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে একটি রোডম্যাপও গৃহীত হওয়ার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। জনগণ সব চক্রান্ত প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের পর দেশে মানুষ ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দাবি করেন বিএনপি নেতা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না, তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। দেশে নির্বাচনী হাওয়া বইছে, সবাই গণসংযোগে মনোনিবেশ করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি, কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। লন্ডন বৈঠকের পর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সংবাদ সম্মেলন ডেকে দিনক্ষণ জানিয়ে দেবেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরতে পারেন। দলের পক্ষ থেকে এমন আভাস দেয়া হলেও এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর চূড়ান্ত হবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি। আমাদের মহাসচিব এবার আমেরিকার থেকে যখন ফিরবেন, ওনার কাছে অনেক মেসেজ থাকবে এবং উনি যে প্রেস ব্রিফিং করবেন, সেম টাইমস আমরা বিশ্বাস করি যে আমাদের মহাসচিব ওনার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কবে যাবেন এই দিন তারিখটা আপনারা জানতে পারবেন। নেতাকর্মীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সশরীরে নেতৃত্ব দিবেন তারেক রহমান। ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডনে আসছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের অনেকে। শুধু এই শিডিউল ঘোষণা করার জন্য না, দীর্ঘদিন যে তাদের আন্দোলন সংগ্রাম এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে একটা নির্বাচন তারা চায় এবং তারা তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদেরকে দেশ পরিচালনা করতে চায়। সবাই চাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু সরকার আসুক, নিরপেক্ষ সরকার এসে দেশটা অন্তত শান্তির দিকে আসুক। 2008 সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয়। তবে ইঙ্গিত মিলছে আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তিনি। গেল 17 বছর ধরে দেশের বাইরে অবস্থান করে দলকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ সময় পর তার দেশে ফেরার সম্ভাবনায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তৃতীয় দিনের সাক্ষ্য শুরু হয় সকাল 11:30টার পরে এবং আজকে সাক্ষ্যে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর যেই কথাগুলো বলেছেন আমি একটু কোট করছি। তিনি বলেছেন তিনি তার তদন্তকালে যেটি পেয়েছেন যে জুলাই 24 আন্দোলনে সরকার যত গুম, খুন, জখম, অপহরণ, নির্যাতন করেছে তার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। এছাড়া গত 15 বছরে
অধিক সময় ধরে তারা তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দল, মত, প্রতিপক্ষের ওপর হত্যা, জঙ্গি নাটক, জোরপূর্বক অপহরণ ও গুম ও পাতানো নির্বাচন সহ সবকিছুর মূল উদ্দেশ্যই ছিল ক্ষমতায় টিকে রাখা। এখন পর্যন্ত এই বক্তব্যগুলো দিয়েছেন তিনি। তার জবানবন্দিতে আরও যেটি বলেছেন যে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যত রকমের ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থায় তারা করেছিল, যার ফলশ্রুতিতেই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সশস্ত্র ক্যাডাররা দেশের কমপক্ষে 41টি স্পটে বা কমপক্ষে 41টি জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এর মধ্যে 50টিরও বেশি জেলায় আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই আন্দোলনকারীরা সবাই ছিল সাধারণ নিরস্ত্র ছাত্র জনতা। এখন পর্যন্ত এই জবানবন্দি তিনি দিয়েছেন এবং তিনি এখন জবানবন্দি দিচ্ছেন। প্রসিকিউশন যেটি বলছে যে আজকে জবানবন্দি শেষ করবেন মামলা তদন্ত কর্মকর্তা। আমরা এই মামলার যে স্টেট ডিফেন্স রয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে, তিনি আমাদেরকে জানিয়েছেন যদি আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হয় তাহলে তিনি জেরা শুরু করবেন না এবং জেরা শুরু করার জন্য কয়েকদিন সময় চাইবেন এবং এরপরে আদালত সেটি মঞ্জুর করলে তারপরে তিনি জেরা শুরু করবেন। আর মামলার প্রক্রিয়াটি হচ্ছে যে এখন যেহেতু আজকে যদি সাক্ষ্য গ্রহণ শেষ হয় এরপরে মামলার যুক্তিতর্ক হবে। যুক্তিতর্ক উপস্থাপন শেষেই এই মামলাটির রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সময় সংবাদে আরও থাকছে, গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 20 দফা শান্তি চুক্তি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, পর্যালোচনায় হামাস, রাজি না হলে আবারও অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর। শারদীয় দুর্গাপূজায় চলছে মহা অষ্টমীর আয়োজন। রাজধানীর রামকৃষ্ণ মিশনে আছেন শাতিলা শারমিন, বরিশাল থেকে অপূর্ব অপু এবং সিলেটে আছেন অপু বণিক। শুরুতে যাচ্ছি শাতিলার কাছে। দেবী দুর্গার এই যে মর্তে আগমন, এই মর্তে আগমনের পরপরই আমরা দেখেছি যে মহাষষ্ঠী, মহাসপ্তমী, আজকে মহা অষ্টমী। মহা অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষের, কারণ মূল আকর্ষণ ছিল কুমারী পূজা। কুমারী পূজা কেন? কারণ কুমারী পূজা এই কারণে দেবী দুর্গাকে মাতৃরূপে যে পূজা করা হয় তার প্রচলন করেছিলেন রামকৃষ্ণ। সেই সময় থেকে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন যে মিশনগুলো রয়েছে সারা দেশে, সেইখানে অর্থাৎ এই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আসলে কুমারী পূজা হচ্ছে। বাংলাদেশে ঢাকায় একমাত্র এই কুমারী পূজা হচ্ছে রামকৃষ্ণ মিশনে। একটু আগে সেই পূজাটি সম্পন্ন হয়েছে এবং আমরা দেখেছি একজন ফুটফুটে শিশুকে মাতৃরূপে পূজিত হতে দেখেছি। বিভিন্ন আচারে উপাচারে একদম দেবীর মতো সেজে তিনি কিন্তু মায়ের যে ভক্তি, মায়ের যে শ্রদ্ধা তা কিন্তু নিয়ে গেছেন ভক্তদের কাছ থেকে এবং তিনি আশীর্বাদ করে গেছেন সবাই যাতে সুখে থাকেন। কারণ এই যে সুখে থাকার যে কথাটি, সেটি হচ্ছে আধ্যাত্মিকতার যে জায়গা, ধর্মীয় চর্চার যে জায়গা, সেই জায়গা থেকে সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করে দেবী দুর্গা যখন মর্তে আসেন, শারদীয় যে দুর্গোৎসব যেটা দেবী দুর্গার অকাল বোধন, সেই সময় যখন তিনি এই পৃথিবীতে আসেন তিনি বিভিন্ন আশীর্বাদ নিয়ে আসেন এবং এই যে আতিথেয়তা, এই যে আপ্যায়ন, এই যে প্রার্থনা, এই যে শ্রদ্ধা, এই সব কিছুতে তিনি তুষ্ট হয়ে এখানকার যে মানুষ, তার যে পূজারীরা আছেন, তার যে ভক্তরা আছেন, তাদেরকে আশীর্বাদ দিয়ে যান। এই জন্য তো দেবী দুর্গার কাছে সনাতন ধর্মের মানুষ, সব বয়সী মানুষ আশীর্বাদ চান। সেই আশীর্বাদের অংশ হিসেবে তিনি হয়তো এখানে শান্তি, সমৃদ্ধি, সুখ সব কিছু দিয়ে যাবেন, এই প্রার্থনায় জানিয়েছেন ভক্তরা। তো কুমারী পূজার এই যে মাতৃরূপে যে পূজা, সেই পূজাটা ছিল অসাধারণ এবং উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদেরও, অর্থাৎ যারা সনাতন ধর্মের মানুষরা তাদেরও। আমাদের সারা দেশের আমাদের বিভিন্ন সহকর্মীরা তারাও বিভিন্ন পূজা মণ্ডপে রয়েছেন, তারাও কিন্তু এই পূজা কভার করছেন। বরিশালে চলে যাব অপূর্ব অপুর কাছে, তিনি জানাবেন সেখানকার পূজা মণ্ডপের খবর। সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গা উৎসবে মেতে উঠেছে এবং শারদীয় দুর্গা উৎসবের সব থেকে আনন্দমুখর দিনটি হচ্ছে আজকে মহা অষ্টমী। মহা অষ্টমীর সাত সকালে অধিকাংশ মন্দিরেই এরই মধ্যে অঞ্জলি প্রদান করা শেষ। কোনো কোনো মন্দিরে এখন কুমারী পূজা নেবার জন্য প্রস্তুতি করা শুরু হয়ে গিয়েছে। কুমারী পূজা বরিশাল জেলায়
একটি মন্দিরেই হচ্ছে, সেটি হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এই কুমারী পূজা হবে। আর কিছুক্ষণের মধ্যেই, আর 5-10 মিনিটের মধ্যেই এখানে কুমারী পূজা শুরু হবে। এক কুমারীকে আজকে এখানে মাতৃদেবীতে পূজা করা হবে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা তারা বলছেন যে বছরের এই দিনটির জন্য তারা অপেক্ষা করেন, তারা নারী শক্তির প্রার্থনা করেন, তারা মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন বিশ্বব্যাপী যত হানাহানি আছে, মানুষের দুঃখ শোক কষ্ট আছে, সব যেন মা দুর্গা শেষ করে দেয়। একটি সুখী সমৃদ্ধ দেশ যেন মা দুর্গা তৈরি করে, মানুষের যেন কল্যাণ হয়, সেই প্রার্থনাটি এখানে করা হয়েছে। গতকালকে মহাসপ্তমী হয়েছে, আজ মহা অষ্টমী চলছে। মহা অষ্টমীতে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় শুরু হয়ে গিয়েছে সমস্ত মন্দিরেই। আমরা যে মন্দিরটিতে আছি এই মুহূর্তে এখানে অঞ্জলি, চতুর্থ ধাপে অঞ্জলি চলছে। একটু বাদে এখানে কুমারী পূজা হবে এবং কুমারী পূজার ছবিটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। একটি কুমারী মেয়েকে এখানে সাজানো হয়েছে মাতৃরূপে। দেখুন, একটি ফুটফুটে সুন্দর একটি মেয়েকে কুমারী মায়ের রূপে তাকে প্রার্থনা করা হবে। এই মহাষ্টমীর একটি অন্যতম অনুষঙ্গই হচ্ছে এই কুমারী পূজা। এবং সনাতন ধর্মাবলম্বীরা বলে যে তারা নারী শক্তিকে বিশেষভাবে তারা প্রাধান্য দেয়, কারণ নারী হচ্ছে সৃষ্টি এবং ধ্বংসের উভয়ের রূপ। নারীকে যদি সম্মান না করা যায়, নারীকে যদি যথাযথ মর্যাদা না করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু যে কারোর জন্যই ধ্বংস অনিবার্য। এবং মা দুর্গার আজকে মহাষ্টমীর পুণ্য লগ্ন চলছে এবং মহাষ্টমীর পুণ্য লগ্নে আর এই যে এখন পূজা চলছে, পুজোর পরপরই প্রসাদ বিতরণ চলবে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে। এবং আমি শহরের একটি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে দাঁড়িয়ে বরিশালের 47টি মণ্ডপে আজকে পূজা হচ্ছে শহরের, এবং জেলায় হচ্ছে 597টি। বরিশাল বিভাগ জুড়ে আনন্দ চলছে সারা দেশেই। আমরা একটু সিলেটে যেতে চাই। সিলেটের সহকর্মী অপু মনিক রয়েছে, অপুর কাছ থেকে জানবো সেখানকার শারদীয় দুর্গা উৎসবের খবরাখবর। দেখুন, মহাষ্টমীর এই পুণ্যতিথিতে আজকে কিন্তু সাত রব অবস্থা বিরাজ করছে সিলেটে, এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের মহালক্ষ্মী ভৈরবী গির্বাপীঠ, যেটি জৈনপুরে অবস্থান করছে। আমরা ঠিক এই মুহূর্তে এখানে রয়েছি। সকালে কিন্তু মহাষ্টমীর পুণ্যলগ্নের মা দুর্গার পুজোর শেষে কিন্তু আজকে এখানে কুমারী পুজো হয়েছে, এবং ঠিক 10:30-এর দিকে কিন্তু এই কুমারী পুজো এখানে উপস্থিত হন, এবং প্রচুর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু এখানে কুমারীকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা এখানকার যিনি পুরোহিত রয়েছেন দুলু চক্রবর্তী, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে এই কুমারী পুজোকে কেন্দ্র করে সকাল থেকে নানা নৈবেদ্য, কলা দিয়ে জল্প, কল্পারম্ভ সবকিছু মিলে কিন্তু তারা এখানে জোগাড় করেছেন। এবং গত রাত থেকে কিন্তু মধ্যরাত থেকে সবাই এলাকার যারা রয়েছেন, যারা পুণ্যার্থীরা যারা মায়ের জন্য ভোগ প্রদান করবেন, তো তাদের জন্যই কিন্তু মূলত এই বিশেষ আয়োজনে কিন্তু গতকাল থেকে একটি সাজ রবকে নিশ্চিত করতে চাই। এই কুমারী পুজো সিলেটে প্রথমবারের মতো হচ্ছে দক্ষিণ সুরমায় মহালক্ষ্মী গৃবাপীঠে, যেখানে আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম প্রথম দিকের সারিতেই প্রায় 4 থেকে 5 হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। যত সময় বেড়েছে তত সময় আমরা লক্ষ্য করেছিলাম, এবং সর্বশেষ এখানকার সার্বজনীন পূজা পরিচালনা কমিটি আমাদেরকে যে তথ্যটি দিয়েছে, তারা আমাদেরকে বলেছে প্রায় লক্ষাধিক পুজো মণ্ডপ কিন্তু এখানে প্রায় লক্ষাধিক যে অনুসারীরা ছিলেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং মায়ের পায়ে অঞ্জলির মধ্য দিয়ে কিন্তু মহা অষ্টমীর এই পুণ্যতিথিতে কিন্তু জগতের কল্যাণ কামনা করেছেন। এখানকে যিনি আজকে কুমারী পুজো নিয়েছেন তার বয়স আমরা জানতে পেরেছি প্রায় 10 বছর প্লাস ছিল, এবং দুলু চক্রবর্তী যিনি ছিলেন তিনি কিন্তু এই মায়ের চরণে কিন্তু পুজো দিয়েছেন, এবং এখন একদম শেষ পর্যায়ের অঞ্জলি প্রদান চলছে। অঞ্জলির মধ্য দিয়ে কিন্তু আজকের এই আনুষ্ঠানিকতা শেষ হবে। দুপুরের দিকে সন্ধ্যা আরতি রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সিলেট থেকে এই ছিল কুমারী পূজার আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। এর আগে বরিশাল এবং রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি, পথে পথে সহিংসতার ক্ষতচিহ্ন, এখনও বহাল 144 ধারা। মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সকাল থেকে 2টি সড়কে অবরোধ শিথিল থাকায় দূরপাল্লার বাস সীমিত পরিসরে চলাচল করতে পারছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটকরা। এদিকে জুম ছাত্র জনতার 6 সদস্যের একটি দল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কাছে 8 দফা দাবি জানান। এ সময় উপদেষ্টা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে বিচারের দাবিতে উত্তপ্ত খাগড়াছড়ি। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বাড়ল হজের খরচ।
2026 সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সর্বোচ্চ 7,50,000 ও সর্বনিম্ন 5,10,000 টাকার প্যাকেজ ঘোষণা করা হয়। বিশেষ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা, সাধারণ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা, সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে খাবারের মূল্য প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের আধুনিকায়নে 7,000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব খোদ ব্যবসায়ীদের। পিপিপির মাধ্যমে দেশি বিদেশি $627 মিলিয়ন অর্থায়নে 13টি বার্থকে 6টি গ্যান্টি ক্রেন সহায়তায় বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে বন্দরকে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামানের হাতে তুলে দেওয়া হলো জিসিবির আধুনিকায়নে বার্থ অপারেটরদের পক্ষ থেকে নেওয়া 7,000 কোটি টাকার মেগা প্রকল্পের পরিকল্পনা। তবে এক্ষেত্রে বন্দরকে 1 টাকাও খরচ করতে হবে না। পুরো টাকার যোগান আসবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেই। মূলত 13টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্দরের জিসিবি অংশ পরিচালনা করে আসছে। বিনিয়োগের উপর নির্ভর করেই আমরা হয়তো অপারেশনাল সাইডটা দেখব এবং মেজর বিনিয়োগকারীরা মেজর পোর্শনটা তারা বহন করবে। 1,000 কোটি টাকায় কেনা 18টি অত্যাধুনিক গ্যান্টি ক্রেনের মধ্যে 14টি স্থাপন করা হয়েছে বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল NCT-তে, আর বাকি 4টি ক্রেনের স্থান হয়েছে চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল CCT-তে। সনাতন পদ্ধতিতে জাহাজের ক্রেন দিয়ে এখানে পণ্য ওঠানামা করানো হয়। তবে বার্থ অপারেটররা পরিকল্পনা নিয়েছে জিসিবির আধুনিকায়নের, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে কয়েক হাজার কোটি টাকা। এখন তারা অপেক্ষা রয়েছে বন্দরের সিদ্ধান্তের। জিসিবির 13টি বার্থের মধ্যে বর্তমানে 12টি পুরোদমে জাহাজ বেরানোর উপযোগী। এর মধ্যে 1 থেকে 6 নম্বর বার্থ 1979 সালে কার্যক্রম শুরু হলো, বাকিগুলো 1954 সাল থেকে সেবা দিয়ে আসছে। আর 2024-25 অর্থ বছরে 6টি কন্টেনার বার্থে 11,29,000 টিওএস কন্টেনার এবং বাকি 6টি কার্গো বার্থে 86,56,000 মেট্রিক টন বাল্ক পণ্য উঠানামা করেছে। জিসিবি পুরো এলাকাটা 1 থেকে 13 নম্বর যেটি পর্যন্ত ওনারা এটা কনস্ট্রাকশন করবে, নতুন টার্মিনাল তৈরি করবে এবং তারা নিজেরাই ইনভেস্ট করবে। চট্টগ্রাম বন্দরের কি রিকোয়ারমেন্টস আছে সেই ভিত্তিতে আমরা সেটা একটু যাচাই বাছাই করে দেখব এবং পরবর্তীতে তাদেরকে জানাবো। পরিকল্পনা অনুযায়ী $627 মিলিয়ন মোট খরচের মধ্যে 6টি গ্যান্টিকেন সহ অন্যান্য যন্ত্রপাতি কিনতে খরচ হবে $109 মিলিয়ন। বাকি $517 মিলিয়ন খরচ হবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজে। পোর্ট সুন্দরভাবে পরিচালিত করতে পারে সেদিকে নজর থাকবে আমাদের সবসময়। এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। যেন বিদেশিরা করতেছে, তারা বিদেশের লোক আসতেছে, ফরেন কান্ট্রি পাচ্ছে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ফরেন কান্ট্রির বাইরে যাব না। আমার দেশের অর্থ আমাদের থাকবে। একসঙ্গে বিশাল আকৃতির 4টি জাহাজ বেরানোর সক্ষমতা থাকা NCT 44%, 2টি জাহাজের সক্ষমতা সম্পন্ন CCT 19% এবং 3টি জাহাজ বেরানোর সক্ষমতায় 37% কন্টেনার হ্যান্ডেলিং করছে জিসিবি। আর চট্টগ্রাম বন্দর বছরে হ্যান্ডেলিং করছে 32 লাখের বেশি কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQVR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুমান 96, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 52%। চট্টগ্রাম বিভাগে বায়ুমান 74, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68। রাজশাহী বিভাগে বায়ুমান 131, যা সহনীয়, আর্দ্রতা 53। সিলেট বিভাগে বায়ুমান 92, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 65%। খুলনা বিভাগের বায়ুমান 96, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 60। বরিশাল বিভাগে বায়ুমান 88, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 58।
রংপুর বিভাগের বায়ুমান 118, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 56। ময়মনসিংহ বিভাগের বায়ুমান 104, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 59%। সারা দেশে বায়ুমান সবচেয়ে ভালো চট্টগ্রামে 74 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 131। গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া 20 দফা শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। পরিকল্পনাটি পর্যালোচনা করে দেখছে হামাসও, তবে গাজার সাধারণ মানুষ এটিকে ট্রাম্পের প্রহসন হিসেবেই দেখছেন। এর মধ্যেই দখলদার বাহিনীর হামলায় একদিনে অন্তত 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে গাজা অস্থায়ী টেকনোক্র্যাট সরকারের অধীনে চলবে এবং ইসরায়েল অঞ্চলটি দখল বা সংযুক্ত করবে না। কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না, পুনর্নির্মাণে সহায়তাও দেয়া হবে। পরিকল্পনা মানলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে। 72 ঘন্টার মধ্যে সব জিম্মি ফেরত আসবে এবং ইসরায়েল মুক্তি দেবে 2000-এর বেশি ফিলিস্তিনি। একই সঙ্গে সামরিক অভিযান স্থগিত থাকবে, ধাপে ধাপে সেনা প্রত্যাহার করা হবে এবং শান্তির প্রতিশ্রুত হামাস সদস্যদের সাধারণ ক্ষমা দেয়া হবে। নিরাপত্তায় কাজ করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী, আর ইসরায়েল ফিলিস্তিন সংলাপে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরিকল্পনায় সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। হামাসকেও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় হামাস রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। একই সঙ্গে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে হামাসের আত্মসমর্পণের চাপ হিসেবে দেখছেন। গাজার বাসিন্দারা বলছেন এটি ট্রাম্পের নিছক প্রহসন। ফিলিস্তিনি ইসলামী জিহাদ একে অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। অন্যদিকে সৌদি আরব, জর্ডান, মিশর, আরব আমিরাত, ইতালি ও ফ্রান্সের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষও এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নির্বিচারে বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এর সঙ্গে খাদ্য পানির তীব্র সংকট যোগ হয়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের শঙ্কায় নিজেদের অস্ত্রের মজুদ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ থেকে 4 গুণ বাড়ানোর পরিকল্পনা করছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। তথ্য অনুযায়ী জুনে প্রতিরক্ষা দফতরের শীর্ষ অস্ত্র নির্মাতাদের নিয়ে বৈঠকের পরই এই উদ্যোগ নেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফ জেনারেল ড্যান কেইন বৈঠকটি পরিচালনা করেন। এতে বড় ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াও নতুন স্টার্টআপ কোম্পানি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহকারীরা অংশ নেয়। প্রতিবেদনে আরও বলা হয় 12 ধরনের অস্ত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা উৎপাদন লক্ষ্য বাস্তবায়ন কঠিন হতে পারে। এছাড়া নতুন সরবরাহকারী যাচাইয়ে ব্যয় হবে শত শত কোটি ডলার। চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইউসিএলে আজ রাতে বিগ জায়ান্টদের ম্যাচ। রাত 1টায় বেনফিকার বিপক্ষে লড়বে চেলসি। একই সময়ে গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হবে লিভারপুল, আর ইন্টার মিলানের প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ। অন্য ম্যাচে বায়ার্ন লড়বে পাফোস এফসির বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের চোখ রাঙানি দিচ্ছে ইংলিশ ক্লাব চেলসি। হোসে মরিনিওর অধীনে বেশ শক্তিশালী হয়ে উঠছে বেনফিকা। ইউসিএলেও সে প্রভাব বজায় রাখতে চাইবে দলটি। তাই এই ম্যাচে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতি সেরেছে ব্লুজ। আরেক ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ গ্যালাতাসারাই। প্রতিপক্ষ যেমনই হোক না কেন জয়ের প্রত্যয় অল রেড বাহিনীর। দলে ইনজুরি না থাকায় জয়ের জন্য মুখিয়ে আর্নে স্লটের দল। বায়ার্ন আর ইন্টার মিলানের প্রতিপক্ষ খ্যাতিতে পিছিয়ে থাকলেও সমীহ করছে দুদলই। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
ভোট বানচালে অর্থ ঢালছে আন্তর্জাতিক মহল। মানবাধিকার সংস্থার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের সমর্থন। গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দৃশ্যমান, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। দেশি বিদেশি যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি। এবং খাগড়াছড়ির পথে পথে সহিংসতার ক্ষতচিহ্ন। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো জনপদ, মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। এ ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিম খন্দকার। তাসনিম, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।